আজ সকালে ঘুম থেকে উঠে দেখি ব্যোমকেশ খবরের কাগজ হাতে তাতে মনোনিবেশ করেছে। আমি হাত মুখ ধুয়ে এসে তার কাছে বসলাম। সে তখনও মনে হয় আমার উপস্থিতি টের পায়নি। কোনো একটা বিশেষ খবর তার মনকে বিচলিত করে চলেছে। আমি এবার তাকে বললাম, এই ব্যোমকেশ, কি হয়েছে বলো তো? কি পড়ে চলেছ সেই তখন থেকে? ব্যোমকেশ এবার খবরের কাগজ থেকে মাথাটা সরিয়ে বলল, আর্য সেনের নাম শুনেছ? আমি একটু ভেবে বললাম, আর্য সেন? হ্যাঁ, তুমি কি সেই কাপড় ব্যবসায়ী আর্য সেনের কথা বলছো? গতবার তুমি যার একটা ঠাকুরের সোনার মুকুট উদ্ধার করে দিয়েছিলে, তাই তো? তুমি ঠিকই ধরেছ। আমি এবার বললাম, কেন হঠাৎ করে তার নাম করছো কেন? কিছু কি হয়েছে? একটু চুপ থেকে ব্যোমকেশ বলল, উনি গতকাল খুন হয়েছেন। আমি প্রচন্ড চমকে উঠলাম। কি কি করে হলো? খবরের কাগজে লেখা আছে যে উনি রোজকার মতন অফিসে যেতেন, তবে সেই দিন নাকি তার শরীরটা সকাল থেকেই খারাপ ছিল। দুপুরে নাকি তিনি কিছু না খেয়ে ঘুমাতে চান। সেই মুহূর্তে ওনাকে কেউ বা কারা এসে গুলি করে খুন করে। খুবই মর্মান্তিক। এমন সময় দরজার উপাস থেকে কারোর একটা কড়াঘাত আমাদের সজাগ করে দিল। ব্যোমকেশ বলল, ওই দেখো, আমাদের নতুন কেসের মক্কেল উপস্থিত। আর আমি যদি খুব ভুল না করি, সেটা আমাদের আলোচনার বিষয়েরই কেউ একজন হবে। আমি কিছু না বলে দরজা খুলে দেখলাম একজন বছর 30-এর ভদ্রলোক। লোকটার মুখে একটা অজানা চিন্তার ছাপ স্পষ্ট। তিনি ঘরে প্রবেশ করে সোফাতে একটা জায়গা দখল করে জিজ্ঞাসা করল, ব্যোমকেশবাবু, আপনাকে এই মুহূর্তে খুবই দরকার আমাদের। আরে নীলমাধব বাবু যে, বসুন বসুন। আমার মনে পড়ল, ইনি তো আর্য সেনের ভাই নীলমাধব সেন, যাকে কিছু বছর আগে আমি তাদের বাড়িতে দেখেছিলাম। নীলমাধব বাবু বললেন, আপনি আমাকে এখনো মনে রেখেছেন শুনে খুশি হলাম। আপনারা নিশ্চয়ই ঘটনাটার বিষয়ে শুনেছেন। শুনেছি, খুবই মর্মান্তিক ঘটনা। ব্যোমকেশবাবু, আপনাকে দাদার খুনিকে যে করেই হোক ধরতেই হবে। সে না হয় হবে, তবে তার আগে আপনি বলুন ঘটনাটা আসলে কি ঘটেছিল। তাহলে সমস্ত ঘটনা শুরু থেকেই বলা ভালো। শুনুন ব্যোমকেশবাবু, আমাদের টেক্সটাইলের ব্যবসা যে কত পুরনো এবং ঐতিহ্যময় তা তো আপনি জানেনই। শুধু কলকাতাতেই নয়, ভারতবর্ষের চারিদিকে আমাদের নাম আর সুখ্যাতি রয়েছে। ব্যবসার জন্য আমাদের শত্রুর অভাব নেই। তবে সেটা যে কোনো খুনের পর্যায়ে পৌঁছবে তা নয়, সেটা ব্যবসার প্রতিদ্বন্দ্বিতা পর্যন্তই সীমিত। আমাকে প্রায়ই হিসাব নিকাশ দেখার জন্য বাইরে বাইরে ঘুরতে হতো। দাদা সেরকম বাইরে যেত না, ওই দায়িত্বটা আমি নিজের কাঁধে তুলে নিয়েছি। দাদা অফিসের কাজটা দেখত। কিছু বছর হলো বাজারে নতুন এক কোম্পানির আবির্ভাব হয়েছে। কোম্পানিটির নাম তিওয়ারি অ্যান্ড সন্স। তো এই কোম্পানির মালিকের নাম সুদর্শন তিওয়ারি। বললে বিশ্বাস করবেন না, ভদ্রলোক কলকাতায় টেক্সটাইলের একটা বিরাট ফ্যাক্টরি খুলতেই উনি বেশ পরিচিতি লাভ করেন। দূর দূর গ্রাম থেকে আসা গরিব লোকেদের কাজ দিতে থাকেন, বরং আমাদের থেকে অনেক বেশি টাকা দিয়ে কাজ দিতে লাগে, যার জন্য আমাদের শ্রমিকরাও তাদের কোম্পানিতে গিয়ে কাজ করতে শুরু করে। এইসবের জন্য গত 1 মাস ধরে আমাদের কোম্পানির যে কি ক্ষতি হয়েছে তা আপনাকে আর কি বলবো ব্যোমকেশবাবু। এবার ঘটলো আসল ঘটনাটা। একদিন দাদাকে সুদর্শনবাবু বাড়ি এসে নিমন্ত্রণ করে গেলেন, তার নাকি জন্মদিন। দাদা ব্যবসার কাজে ওনাকে পছন্দ না করলেও তিনি এই ঝামেলাটাকে বেশি বাড়াতে চাইছিলেন না। সেজন্য তিনি ওনার জন্মদিনের অনুষ্ঠানে যান। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিন আমি একটু অসুস্থ ছিলাম, তাই আমার আর যাওয়া হয়ে ওঠেনি। আমার বদলে যায় দাদার সহকর্মী কৌশিক। অনুষ্ঠান থেকে দাদার ফেরার কথা ছিল ওই রাত 10টা নাগাদ, তবে দাদা ফেরে রাত 2টোর সময়। আপনি বললে বিশ্বাস করবেন না যে দাদার কোনো দিন কোনো কিছুতে নেশা ছিল না। সেই দাদা রীতিমতো নেশা করে বাড়ি ফেরে। দাদার এই কাজ দেখে বাড়ির সবাই প্রচন্ড অবাক হয়ে যায়।
পরদিন আমি দাদাকে কালকের ঘটনার ব্যাপারে জানতে চাইলে দাদা আমার কাছ থেকে বিষয়টা এড়িয়ে যায়। তারপর থেকেই দাদার শরীরটা হঠাৎ করে খারাপ হতে শুরু করে। সেই সময় দাদা অফিস খুবই কম যেত, বাড়িতে বসে আনমনে কি সব ভাবতো। বাড়ির সবাই, এমনকি বৌদিও যদি কি হয়েছে জানতে চাইতো, উনি কিছুই বলতেন না। তো গতকাল আমি গেছিলাম কলকাতার ফ্যাক্টরিতে হিসাব নিকাশ নিতে। যখন আমি বেরোই, দাদা তখনও ঘুম থেকে ওঠেনি। আসলে দাদা প্রত্যেকদিন দেরি করে ঘুম থেকে ওঠে। দুপুরবেলায় আমি আমার ভাইপো অয়নের ফোন পাই, সে আমাকে খবরটা জানায়। আমি বাড়ি এসে দেখি দাদা আর বেঁচে নেই। আপনি এটা বলুন তো, আপনি কাউকে সন্দেহ করছেন? ওই শয়তান তিওয়ারিকে আর ওই কৌশিককে। কৌশিকটাকে? ওই ছেলেটার বয়স খুবই অল্প। ও হলো দাদার সেক্রেটারি। দাদার শরীর খারাপ হওয়ার পর থেকে তার সমস্ত কাজগুলো ওই করত। কিছুদিন ধরেই কৌশিকের ব্যবহারে আমি একটু অসঙ্গতি দেখতে পাই। সমস্ত কাজই সবার চোখের আড়ালে করত। আমি যদি ওর থেকে কাজের বিষয়ে কিছু জানতে চাইতাম, তাহলে প্রায়ই ও আমাকে এড়িয়ে যেত। তাই আমার মনে হচ্ছে সে এই খুনের পেছনে দায়ী হতে পারে। আচ্ছা, বুঝলাম। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার দাদার খুনিকে ধরবার। ধন্যবাদ। আপনি চা খাবেন? না না, আজ থাক, সেটা না হয় অন্য দিন হবে। আজ আসছি। আপনারা তাহলে কখন যাবেন? আজ বিকেলেই আমরা পৌঁছে যাব। আমাদের কথাবার্তা শেষ হতেই নীলমাধব বাবু বিদায় নিলেন। তিনি চলে যাওয়ার পর আমি ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, নীলমাধব বাবুর কথায় মনে হলো যে তিনি ওই সুদর্শন বাবু আর কৌশিক নামের ছেলেটাকে দোষী মনে করছেন। অজিত, ওনাদের বাড়ি গিয়ে পরিবেশটা না দেখলে বোঝা মুশকিল যে কে খুন করেছে। তবে আমরা এই মুহূর্তে নীলমাধব বাবুকেও খুনি ধরে চলব। হ্যাঁ, সে তো অবশ্যই, এটা তো আমাদের কাজ। তাহলে বিকেলে যাচ্ছি তো? হ্যাঁ, আজ বিকেলেই যাব। বিকালে আমরা বিবেকানন্দ লেনে পৌঁছালাম। এই লেনের মধ্যেই রয়েছে সেনবাড়ি। এদিকে লোকজনের কোলাহলটা অন্যান্য অঞ্চলের থেকে কম। প্রায় প্রত্যেকটা বাড়ির অবস্থাই সচ্ছল। বহুদিন আগে এদিকে এসেছিলাম আর্যবাবুদেরই একটা কেসের মীমাংসার জন্য। ওনাদের বাড়ির দুর্গাপূজা কলকাতার অন্যতম পুরনো ও ঐতিহ্যপূর্ণ। সেই বাড়িরই দুর্গা ঠাকুরের সোনার মুকুট চুরি হয়ে গেলে ব্যোমকেশের ডাক পড়ে। পরে জানা যায় যে নীলমাধব বাবুর স্ত্রী রীমা দেবীকে আর্যদেবীর মা সেই মুকুট রাখতে দেন। রীমা দেবীর হঠাৎ করেই স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার একটা অসুস্থতা ছিল। পরে ওনার তা মনে পড়তে তিনি সেই মুকুটটা ফিরিয়ে দেন। খানিকটা হাঁটতেই আমরা সেন বাড়ির সামনে এসে পৌঁছালাম। এই বাড়িটা এতটাই বৃহৎ যে এখানেও সে আকৃতি বলে সমগ্র অঞ্চলকে শাসন করে চলেছে। হ্যাঁ, এই সেই সেন বাড়ি, যে বাড়িতে এখন এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বাড়িটার ফটকের সামনে দাঁড়িয়ে থাকা দারোয়ানকে ব্যোমকেশ নিজের পরিচয় দিতেই সে সম্ভবত আমাদের চিনতে পারে। একটা সরল হাসি হেসে ফটকের দরজা খুলে দেয়। তারপর সামান্য হাঁটা পথ পেরিয়ে আমরা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। দারোয়ান কাউকে ডাকার জন্য বাড়ির ভেতরে চলে যান। বাড়ির বাইরে একটা সুন্দর বাগান রয়েছে। বাইরে থেকে দেখতে যতটা সুন্দর লাগে, ভেতরটা তার চেয়েও বেশি সুন্দর। কিছু বছর আগের সেনবাড়ি আর আজকের এই বাড়ির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আধুনিকতার ছোঁয়া লেগেছে এই বাড়িতে। ব্যোমকেশ এসে চারিদিকটা দেখে চলেছে। এমন সময় দারোয়ান আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য নির্দেশ দিল। বাড়ির ভেতরে একটা চেয়ারে বসেছিল নীলমাধব বাবু। আমরা তার কাছে এগিয়ে গেলাম। আপনারা এসেছেন, আসুন, বসুন বসুন। নীলমাধব বাবু এখন বসলে হবে না, আপনি বরং আমাদের ঘটনাস্থলে নিয়ে চলুন। নীলমাধব বাবু আমাদের দিকে ইশারা করে তার পিছু পিছু আসতে বললেন। একতলার বারান্দার এক পাশে
সিঁড়িটা উঠে গেছে দোতলার বারান্দায়। সিঁড়ির দুপাশেই রয়েছে ঘরগুলো। ডান দিকের 3 নম্বর ঘরটা আর্যবাবুর। ব্যোমকেশ নীলমাধব বাবুকে জিজ্ঞাসা করল, আচ্ছা নীলমাধব বাবু, বাড়ির সবাই কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। বাড়ির সবাই গেছে থানাতে। থানা থেকে জিজ্ঞাসাবাদ করার জন্য সবাইকে ডাকা হয়েছে। তাহলে আপনি আর ওই বাইরে দাঁড়িয়ে থাকা দারোয়ান, তাই তো? আমাদের গতকালই বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছিল। আসলে বৌদি চাইছিলেন না যে বাড়িতে এরপর আর কোনো রকম সমস্যার সৃষ্টি হোক, তাই সবাই সেখানেই গেছে। আপনার হয়তো সমস্যা হবে তদন্ত করতে, তাই না? সে একটু হবে বই কি, তবে আমি তো এখন আছি, পরে জিজ্ঞাসাবাদ করা যাবে। আমরা আর্যবাবুর ঘরে প্রবেশ করলাম। ঘরের দরজা বাইরে থেকেই বন্ধ ছিল। ভেতরে প্রবেশ করতেই আমার চোখ পড়ল দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে। ছবিটার মধ্যে যে ভদ্রলোক দৃশ্যমান তিনি হলেন আর্য সেন। ছবিটা সম্ভবত পুরনো। আগে যখন আমরা এই বাড়িতে তদন্ত করতে এসেছিলাম তখন তাকে খানিকটা এইরকমই দেখতে ছিল। নীলমাধব বাবু আমাকে ছবিটার দিকে তাকিয়ে থাকতে দেখে তিনি বললেন, দাদা সত্যি খুব ভালো মানুষ ছিল, আমাকে প্রচন্ড ভালোবাসত। তিনি ছিলেন খুবই ঠান্ডা প্রকৃতির। তাকে যে কি মারলো কে জানে। এই বলে আবার কাঁদতে শুরু করলেন তিনি। ব্যোমকেশ ঘরে তদন্ত শুরু করে দিয়েছে। ঘরে রয়েছে একটা বড় বিছানা, একটা আলমারি, ড্রেসিং টেবিল, এছাড়া রয়েছে ঘর সংলগ্ন একটা বাথরুম। ব্যোমকেশ প্রথমে বিছানাটার কাছে গেল। সেটা এখনো অগোছালো অবস্থায় রয়ে গেছে। সম্ভবত পুলিশই বারণ করেছে তাদের ঘরটা পরিষ্কার করতে। বিছানার ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু খবরের কাগজ। ব্যোমকেশ একটা রুমাল হাতে সেগুলোকে সরিয়ে পাশে রাখল, কিন্তু তেমন কিছু পাওয়া গেল না। ব্যোমকেশ এবার নীলমাধব বাবুকে জিজ্ঞাসা করল, আচ্ছা নীলমাধব বাবু, আপনার দাদা মানে আর্যবাবুকে যখন কেউ গুলি করলো তখন আর্যবাবুর কিরকম অবস্থায় ছিলেন? মানে আমি বলতে চাইছি যে বিছানার ওপর শুয়েছিলেন না মেঝেতে পড়ে গিয়েছিলেন? আসলে ব্যোমকেশ বাবু, সেই সময় আমি তো বাড়িতে ছিলাম না, আমি সবটাই ফোনে জানতে পারি। আর আমি যখন বাড়ি ফিরি তখন পুলিশ এসে দাদার মৃতদেহটাকে নিয়ে গেছিল। ব্যোমকেশ বলল, বুঝলেন নীলমাধব বাবু, উপরে আমি সেরকম কিছুই পেলাম না, বাড়িতেও কেউ নেই বলছেন, তাহলে আজ আমার সেরকম কোনো কাজ হবে না। আমি বরং এখন আসছি, কিছুদিন পর আমি অবশ্যই আসব। আমি বললাম, ব্যোমকেশ, বাড়িতে দারোয়ান কিন্তু রয়েছে, তার সাথে কথা বলা যেতে পারে কি? আরে হ্যাঁ, তাই তো, বেমালুম ভুলে গিয়েছিলাম, দারোয়ান এখনো রয়েছে তো। নীলমাধব বাবু, আপনি বরং ওকে ডেকে দিন। নীলমাধব বাবুর সাথে আমরা নিচে নেমে এলাম। নীলমাধব বাবু দারোয়ানকে ডাকলেন, নকুল, এই নকুল, এইদিকে শুনে যা। বাবু ডাকতেছিলেন? তোকে এই বাবুরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন, তার সঠিক সঠিক উত্তর দিবি কিন্তু। ভুল বললে তো জানিসই আমি তোর কি হাল করব। শেষের কথাগুলো তিনি একটু হেসে আর চাপা স্বরেই বললেন। আমরা সবাই সোফাতে বসলাম। নীলমাধব বাবু নিতাইকে চা আনতে বলল। নিতাই এই বাড়ির এক চাকর। দীর্ঘ সময় ধরে সে সেন বাড়ির হয়ে কাজ করে আসছে। সে নীলমাধব বাবুর কথা মতো চা আনতে চলে গেল। ব্যোমকেশ নকুলকে জিজ্ঞাসা করল, আচ্ছা নকুল, তুমি এই বাড়ির হয়ে কতদিন কাজ করছো? দিন কি বলতেছেন বাবু, 600টা বছর ধরে এই বাড়ি লইয়া কাজ করতে আসি। সেদিন সকাল থেকে বাড়িতে কি কি ঘটেছিল বলো তো? আসলে বাবু, সেদিন আমার কাজে আসতে একটু দেরি হইয়া গিয়েছিল। আমার কাজ হয়েছে বাড়ি পাহারা দেওয়া আর ওই বাগানটা দেখাশোনা করা। আগের দিন রাতে আমার ছুটি আসিল। সকালে আমি এসে চারিদিকটা দেখছিলাম, সে কোনটা কি করতে হবে বড়বাবু আমার সাথে দেখাও করে গিয়েছিল।
আমায় কইল, নকুল দেখিস এইবার যেন বাগানে প্রচুর ফুল হয়। তবে তার হইল কই, দুপুরে একটা জোর গুলির আওয়াজ পাই, চারিদিকে হইচই মারতে যায়। ঠোকা বাবু আমায় আয়সা বলে যে কেউ আয়সা বড় বাবুরে খুন কইরা দিয়া গেছে। এই বলে কান্নায় ভেঙে পড়ল নকুল। ব্যোমকেশ বলল, তুমি কাউকে বাড়িতে ঢুকতে দেখোনি? না বাবু, আমার পরিষ্কার মনে আছে কেউ বাড়িতে আসে নাই সেই সময়। তবে খোকা বাবু আসেছিল। খোকা বাবু তো বড় বাবু ছেলে, তারে নিয়ে চিন্তা নাই। ঠিক আছে নকুল, তুমি এবার আসতে পারো। আমাদের কথা শেষ হতেই নিতাই চা নিয়ে সে হাজির হলো। ও যেন নকুলের বলা শেষ কথাটা শুনতে পেয়েছে। নিতাই বলল, চিন্তা তো ওই খোকা বাবুকে নিয়েই। ব্যোমকেশ তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন বলুন তো? নীলমাধব বাবু এবার নিতাইকে ধমক দিয়ে বলল, এই কি যাতা বকছিস? নিজের কাজ বন্দি করে যা, যা এখান থেকে। নিতাই চলে গেলে ব্যোমকেশ নীলমাধব বাবুকে জিজ্ঞাসা করল। ও কি বলে গেল? নীলমাধব বাবু বললেন, ও কিছু না ব্যোমকেশ বাবু, আপনি চাটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে যে। আপনি আমায় নিয়ে এসছেন আপনার দাদার খুনিকে ধরতে। আপনি যদি সেটা চান তাহলে বলুন কি হয়েছে। যদি সন্দেহের তালিকা বলেন তাহলে খোকা বাবু ওরফে দাদার ছেলে অয়নও এর মধ্যে পড়বে। সেটা কিভাবে? আসলে অয়ন হলো দাদার দত্তক নেওয়া পুত্র। বৌদির বাচ্চা হওয়ার ব্যাপারে অনেক সমস্যা ছিল। ডাক্তাররা বলেছিলেন যে তিনি আর কখনো মা হতে পারবেন না। বৌদির দুর্দশা দেখিয়ে দাদা ঠিক করে যে তিনি একটা ছেলেকে দত্তক নেবেন। আমি তখন সবে ম্যাট্রিক পাশ করেছি। তখন অয়ন আমাদের বাড়িতে আসে। অয়ন প্রথমে দাদা বৌদির শিক্ষায় ভালোই মানুষ হচ্ছিল, তবে পরেই কোনো এক কারণে সে দিন দিন বকে যেতে লাগলো। গত 3 বছরে হেন কোনো নেশা নেই যা অয়ন করেনি। সারা দিন নেশা করে বাড়িতে এসে মার খেত। দাদা এমনি শান্ত ছিলেন, তবে একবার রাগ তার এলে তা সহজে যেত না। তো গত 2 মাস ধরে অয়নের মাথায় চাপে জুয়া খেলার নেশা। গোপনে বৌদির অনেক গয়না বিক্রি করে ও জুয়া খেলত। দাদা একদিন তা জানতে পারল। সেদিন ওকে প্রায় মেরে ফেলার জোগাড়। শেষে আমি আর বৌদি গিয়ে দাদাকে আটকালাম। কিছুদিন ধরেই অয়ন আমার কাছে অনেক টাকা চাইছিল। আমি ওকে বারণ করে দিয়েছিলাম। একদিন আমি শুনতে পাই যে অয়ন নাকি দাদাকে খুন করার হুমকি দিয়েছে টাকা দিচ্ছে না বলে। অবশ্য ওই কথাগুলো ও নেশার ঘরেই বলেছিল। আমি এইটুকু থেকেই ওকে সন্দেহ করছিলাম ব্যোমকেশ বাবু। ঠিক আছে, আমি আজকের মতো আসছি। আমি কাল বা পরশু আবার আসবো নীলমাধব বাবু, ঠিক আছে? অবশ্যই, এখন তো আপনি একমাত্র ভরসা। আমরা বাড়ি থেকে প্রস্থান করলাম। যাওয়ার সময় দেখলাম নকুলের মুখে এক অজানা ভয়। সেই আতঙ্ক ভরা মুখ ব্যোমকেশেরও নজর এড়াল না। রাতে খাওয়ার টেবিলে বসেছিলাম। সেন বাড়ি থেকে ফিরে এসে সন্ধ্যাবেলায় আর কিছু খাওয়া হয়নি, তাই ঠিক করলাম যে আজ তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। ব্যোমকেশ সেই থেকে কিছু একটা ভেবে চলেছে। সম্ভবত নিজের মস্তিষ্কে এই কেসটার ব্যাপারে ছক কষে চলেছে। তাকে চুপ করে বসে থাকতে দেখে সত্যবতী বলল, কি গো, কি হলো তোমার? খেয়ে নাও, কখন তো খাবারটা দিয়েছি। ব্যোমকেশের ঘোর কাটতেই বলল, হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। কি ভাবছো বলো তো তুমি? আজ ওখান থেকে আসার সময় নকুলের মুখটা দেখেছিলে? কিছু একটা বলতে চাইছিল জানো, তবে কোনো কারণে হয়তো ও ভয় পেয়ে আছে। ওকে সম্ভবত কেউ ভয় দেখাচ্ছে, যার জন্য ও কিছু বলতে পারছে না। হতে পারে। কাল আমরা একবার যাব সুদর্শন বাবুর সাথে দেখা করতে। ভদ্রলোকের কাজকর্ম শুনে বোঝাই যাচ্ছে তিনি বিশেষ সুবিধের পাত্র নন। আমাদের জানতে হবে সেদিন আসলে কি ঘটেছিল যে আর্যবাবু সুদর্শন বাবুর অনুষ্ঠান থেকে নেশা করে বাড়ি ফিরলেন, আবার তারপরে ওনার এরকম আকস্মিক পরিবর্তন। না না অজিত,
বেশ গোলমেলে কেস আছে বুঝলে। তাহলে ওই বাড়িতে কবে যাবে? সেন বাড়িতে যাওয়ার কোনো পরিকল্পনা করিনি। ওখানে গিয়ে আর একটু জিজ্ঞাসাবাদ করতে হবে, বিশেষ করে আর্যবাবুর ছেলে অয়নের সাথে। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা নিদ্রায় আমাদের শরীরকে আত্মত্যাগ করলাম। সকাল সকাল আমি আর ব্যোমকেশ বেরিয়ে পড়লাম তিওয়ারি অ্যান্ড সন্সের উদ্দেশ্যে। সুদর্শন বাবুর যে বড় দোকান তা কলকাতাতেই অবস্থিত। ট্যাক্সি করে এসে আমরা সরাসরি নামলাম তার দোকানের সামনে। দোকানের ভেতরে ভীষণ রকমের ভিড়। সেই ভিড়কে পেছনে ফেলে আমরা সুদর্শন বাবুর অফিস ঘরের সামনে এসে দাঁড়ালাম। বাইরে তারই এক দারোয়ান দাঁড়িয়েছিল। সে ভেতর থেকে অনুমতি নিয়ে এলে আমরা ভেতরে প্রবেশ করি। সুদর্শন বাবুর নামের সাথে চেহারার ভালোই মিল রয়েছে। বেশ মোটা সোটা, বেটে আর মাথায় রয়েছে টাক, চোখে একটা চশমা। ভদ্রলোক যেন এতক্ষণ আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। ঘরে ঢুকতে তিনি বললেন, আরে বসুন বসুন ব্যোমকেশ বাবু, বসুন। আপনিও বসুন অজিতবাবু, দাঁড়িয়ে কেন? আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি আর ব্যোমকেশ অবাক হলাম। ভদ্রলোক আমাদের সম্বন্ধে কি করে জানলেন? যদি জেনেও থাকে তাহলে আমাদের জন্য অপেক্ষা করছিলেন বলতে ভদ্রলোক কি ইঙ্গিত করতে চাইছেন? ব্যোমকেশ বলল, আপনি আমাদের কি করে চিনলেন, আর আপনি কি করে জানলেন যে আজ আমরা আসব? কেন, আমায় তো নীলমাধববাবু বললেন। তাই উনি বললেন যে দুজন ভদ্রলোক আমায় আর্যবাবুর খুনের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে আসবে। আর আপনাদের আমি খুব ভালোভাবেই চিনি, বিশেষ করে অজিতবাবু, আপনার লেখার আমি খুব বড় ভক্ত, বুঝলেন। আমি একটু হাসলাম। আসলে কেউ আমার লেখার তারিফ করলে তাকে আমার খুবই ভালো লাগে, কিন্তু ব্যোমকেশের চোখে শিকারীর দৃষ্টি। সে বলল, আচ্ছা বুঝলাম, আমাদের কিছু জিজ্ঞাসাবাদ করার আছে আর্যবাবুর খুনের ব্যাপারে। অবশ্যই, সে তো নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন, আমি তো আছি। তার আগে আপনারা একটু বসুন। সেই থেকে দাঁড়িয়ে রয়েছেন। আর বলছি, চা চলবে? আমরা সম্মতি জানিয়ে তার সামনে থাকা দুটো চেয়ার দখল করে বসলাম। সুদর্শনবাবু কোনো একজনকে চা আনার নির্দেশ দিলেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, আচ্ছা আপনি তো একজন মারোয়াড়ি, তাহলে এত সুন্দর বাংলা কিভাবে বলছেন? সুদর্শনবাবু হাসি খুশি মানুষ। একবার হেসে তিনি বললেন, ব্যোমকেশবাবু, আমি মারোয়ারি নই, কিন্তু আমার মা হলেন বাঙালি আর আমার বাবা হলেন মারোয়ারি। প্রথমে আমি গুজরাটে ব্যবসা করতাম, তবে হাতে কিছু টাকা পয়সা আসার পর ঠিক করি যে এই কলকাতার মতো জায়গায় ব্যবসা করব। আর যদি সেটা টেক্সটাইলের হয় তাহলে তো বাঙালিরা এতে বেশি আগ্রহী। কি ঠিক কিনা ব্যোমকেশবাবু? সে আপনি ঠিকই বলেছেন। এবার আসছি কাজের কথায়। আপনি আর্যবাবুকে কতদিন ধরে চেনেন? দেখুন, আমি ওনাকে চিনতাম বহুদিন ধরেই, তবে সেটা ব্যবসার খাতিরে। তবে ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি এই মাস 2-3 হবে। শুনলাম নাকি আপনার সাথে ওনার শত্রুতা রয়েছে? শত্রুতা তো ব্যবসায় লেগেই থাকে, তাই না ব্যোমকেশবাবু? তবে আমি তার সাথে সেরকম শত্রুতা করার মতো কিছুই করিনি। আপনি ভুল বুঝছেন। আমি ব্যবসার ব্যাপারে বলছি না, আমি ব্যক্তিগতভাবে বলছি। কি বলছেন ব্যোমকেশবাবু? তাহলে 1 মাস আগে আপনার জন্মদিনের অনুষ্ঠানের রাতে এমন কি হয়েছিল যে তারপর থেকে আর্যবাবু নিয়মিত অফিস যাওয়াই ছেড়ে দিলেন? সুদর্শনবাবু হেসে বললেন, আচ্ছা, আমি বুঝতে পেরেছি। সেদিন আপনাকে নিমন্ত্রণ করা হয়নি বলে আপনি আজকে এসব বলছেন, তাই তো? ব্যোমকেশে ঠান্ডা মাথায় পারদ ঢেলে দিলেন সুদর্শনবাবু। এতক্ষণে তার শান্ত গলা ভারী হয়ে গেল। সুদর্শন বাবু, আমি আপনার সাথে রসিকতা করতে কিন্তু আসিনি। হ্যাঁ, আপনাকে যা বলা হচ্ছে তার যথাযথ উত্তর দিন। সুদর্শনবাবু ব্যোমকেশের এই আকস্মিক পরিবর্তনে খানিক থতমত খেয়ে বলল, আসলে সেদিন আর্যবাবুর অনুষ্ঠানে আসতে বেশ দেরি হয়ে গিয়েছিল। সঙ্গে এসেছিল ওনারই সেক্রেটারি, ওই কৌশিক নামে একটি কম বয়সী ছেলে।
অনুষ্ঠানে অনেক নামি নামি ব্যবসায়ীদের আমি নিমন্ত্রণ করেছিলাম। সবার মতো আর্যবাবুও ওই অনুষ্ঠানে আনন্দ করছিলেন। এইটুকুই সেদিন হয়েছিল, আর বিশেষ তেমন কিছুই হয়নি। তাহলে সেদিন আর্যবাবু মদ্যপান করে বাড়ি গিয়েছিলেন কেন? যে আর্যবাবু কখনো কোনো কিছুতেই নেশা করতেন না, তাহলে সেদিন ওনার কি এমন হয়েছিল যে উনি নেশা করে বাড়ি ফিরলেন? ব্যোমকেশবাবু, কে নেশা করবে আর কে করবে না সেটা আমি জানি না, তবে আমার এইটুকু মনে আছে যে সেদিন ওনাকে কৌশিকবাবুই বেশ জোরাজুরি করেছিলেন মদ্যপান করার জন্য। সেই জন্যই হয়তো। আমাদের কথাবার্তার মাঝে বাইরে থেকে চা দিয়ে গেল। চা খেতে খেতে ব্যোমকেশ বলল, আজ আর সেরকম কিছুই জিজ্ঞাসা করার নেই আপাতত। আপনি কিছুদিন শহরের বাইরে যাবেন না, তাতে আপনি পুলিশের সন্দেহে আসবেন, ঠিক আছে? কথা শেষ করে আমরা সুদর্শন বাবুকে বিদায় দিলাম। বাড়ি ফিরে ব্যোমকেশ আমায় জিজ্ঞাসা করলো, আচ্ছা অজিত, তোমার সুদর্শন বাবুকে কেমন লাগলো? তা মন্দ না, হাসি খুশি ভদ্রলোক, আমার লেখাও পড়েছেন বললেন। তাহলে তুমি তার পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছো? আমি অবাক হয়ে বললাম, কেন বলো তো? ভদ্রলোক অত্যন্ত ধুরন্ধর লোক আর অত্যন্ত চালাক। ওনার বলা কথাগুলো যে কতটা সত্যি সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এর কারণ বলাটা এই মুহূর্তে কঠিন, বুঝলে? তবে আমি খুব যদি ভুল না করে থাকি, তাহলে আর্যবাবুর মৃত্যুর পেছনে তিনি কোনো না কোনোভাবে জড়িত। আমি বুঝলাম যে ব্যোমকেশ ঠিকই ধরেছে। লোকটা ভীষণ মিষ্টভাষী, আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই সব কেসে এই সব ব্যক্তিদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। লোকটা কথার মাধ্যমে হয়তো আমার মন জয় করে নিয়েছে। তবে আমি ব্যোমকেশের বুদ্ধির বিশ্বাসী। আমি বললাম, ব্যোমকেশ, তাহলে কালকে কি করবে ঠিক করলে? কালকের প্রধান কাজ আমাদের সেন বাড়িতে আরেকবার রওনা দেওয়া। আর হ্যাঁ, ওই কৌশিক নামের ছেলেটার সাথে কথা বলা দরকার। তাড়াতাড়ি করে আমাদের একটা না একটা সূত্র দরকার, বুঝলে? এখন রাত হয়েছে, এখনকার মতো ঘুমিয়ে নেওয়াই ভালো। ব্যোমকেশের কথা মতো ঘুমাতে চলে গেলাম। তবে আজ রাতে আমার সেরকম ঘুম এলো না। বুঝলাম কোনো এক অজানা অস্থিরতা আমার মনকে রীতিমতো গ্রাস করেছে। সকালটা কেটে যেতেই আমি আর ব্যোমকেশ রওনা দিলাম সেন বাড়ির উদ্দেশ্যে। সকাল থেকেই ব্যোমকেশের মেজাজ বেশ ফুরফুরে হয়ে আছে। না হলে গতকাল সুদর্শনবাবুর অকারণ রসিকতায় ব্যোমকেশের মেজাজ যে অবস্থায় গিয়েছিল, সেখানে ইচ্ছে করলেই সে তার মুখের অবস্থা এক ঘষিতে বিগড়ে দিতে পারত। সেক্ষেত্রে সুদর্শনবাবুর মুখের অবস্থা যে কি হতো তা ভাবলেই হাসি পেয়ে যায়। এইসব ভাবতে ভাবতে আমরা সেন বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। বাড়ির বাইরে নকল ছিল না। অনুমতি ছাড়া যাওয়া ঠিক হবে কিনা ভাবতেই দেখি আমাদের পেছনে নীলমাধববাবু হাঁটতে হাঁটতে আসছেন। তিনি হয়তো তখনও আমাদের লক্ষ্য করেননি। খানিক পর আমাদের দেখতেই বললেন, আপনারা তা বাইরে দাঁড়িয়েছেন কেন? ভেতরে চলুন। সে না হয় যাব, আপনি কোথায় গিয়েছিলেন? আর আপনার মুখটাই বা এরকম দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? আমার আশঙ্কাই সঠিক হলো ব্যোমকেশবাবু। দাদার সহকর্মী কৌশিক নামে ছেলেটা নিখোঁজ, আর সাথে সাথে বাড়ির সমস্ত কাগজ আর দলিল কিছুই পাওয়া যাচ্ছে না। আমি আর ব্যোমকেশ প্রচণ্ড অবাক হয়ে গেলাম। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে এই কেসের একটা বিরাট সন্দেহজনক ব্যক্তি এখন নাকি নিখোঁজ। ব্যোমকেশ নীলমাধববাবুকে জিজ্ঞাসা করল, কি করে হলো? গতকাল আপনারা চলে যাওয়ার পর পর বাড়ির সবাই ফিরে আসে। আমাকে বৌদি বলে যে কৌশিক নাকি পুলিশ স্টেশনে যায়নি। আমি এখন ওখান থেকেই আসছি। পুলিশ বলল যে কৌশিকের বাড়িতে নাকি তালা লাগানো। তারা অবশ্য খোঁজ শুরু করেছে, দেখা যাক কি হয়। আপনারা বরং বাড়িতে চলুন। ব্যোমকেশ আর আমি এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। ভেতরে বাগানে রয়েছে নানা রকমের ফুল। নকুল খুব ভালো করে এদের পরিচর্যা করে।
বাড়ির ভেতর থেকে মৃত্যু কান্নার শব্দ ভেসে আসছে। বাড়িতে ঢুকতেই এক মর্মান্তিক দৃশ্য। সবাই ঘরের মেঝেতে আর্যবাবুর ছবির সামনে বসে শোক পালন করছে। আমার বেশ খারাপ লাগলো। কালকে আর্যবাবুর ঘরে দেখা তার ছবিতে আজ রজনীগন্ধার ফুলের মালা পড়েছে। খুবই অদ্ভুত এই পৃথিবী। যেই রজনীগন্ধায় মালা বদল করে মানুষ বিবাহের মতো এক পবিত্র অনুষ্ঠানে লিপ্ত হয়, আবার সেই রজনীগন্ধা মৃত্যুর পর তার ছবিতে দেওয়া হয়। ব্যোমকেশ আর আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। আমরা এমন সময় এসে পড়েছি যে এই মুহূর্তে কোনো কাজের কথা বলা উচিত হবে না, তা ভালোই বুঝলাম। এখন আমাদের কাজের কথা এই মুহূর্তে বলা উচিত হবে না। ব্যোমকেশবাবু, আমাদের শোক পালন করলে তো দাদার আত্মা শান্তি পাবে না। বরং যদি আমরা তার খুনের অপরাধীকে ধরতে পারি, তাতে আমার আর দাদার আত্মা সবাই শান্তি পাবে। এই কথাটা বলে নীলমাধব বাবু এক মহিলাকে কিছু একটা বলতে গেলেন। মহিলাটা আমাদের কাছে এগিয়ে এলো, এসে বলল, আপনি আপনি পারবেন ওই লোকটার খুনের অপরাধীকে ধরতে? আগেরবার আপনি সোনার মুকুট খুঁজে দিয়েছিলেন, এইবার কি আপনি পারবেন? বলুন না, পারবেন? হৈমন্তী দেবী, আপনি দয়া করে নিজেকে সামলান, দয়া করে ভেঙে পড়বেন না। আমি নিজের সবটা দিয়ে চেষ্টা করব আপনার স্বামীর অপরাধীকে খুঁজতে। আপনি কি তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন? হৈমন্তী দেবী স্তব্ধ হয়ে আছেন। আসলে দুঃখের একটা সীমা থাকে, সেই সীমা পার হয়ে গেলে আর কান্না আসে না। তিনি মাথা নাড়লেন। ব্যোমকেশ হৈমন্তী দেবীকে জিজ্ঞাসা করল, আপনি আমায় বলুন তো, সেদিন সকাল থেকে কি কি ঘটেছিল? উনি সেদিন অনেক দেরি করে ঘুম থেকে উঠেছিলেন। অন্যান্য দিন উনি অফিস গেলেও সেদিন উনি বলেন যে ওনার শরীরটা বিশেষ ভালো নেই, সেজন্য দুপুরের খাবারও তিনি খেতে আসেননি। দুপুর নাগাদ ওই গুলির আওয়াজ শুনতে পাই। আমি প্রথমে বুঝতে পারিনি যে ওই গুলিগুলোর সূত্রপাত ওনার ঘর থেকে, তবে এটা বুঝতে পারি যে বাড়িতেই এই শব্দটা উৎপন্ন হয়েছে। যখন দেখি চারপাশের পরিবেশ ঠিক আছে, তখন আমার মনে পড়ে ওনার কথা। উপরে গিয়ে দেখি দরজা বন্ধ, ডাকলেও সাড়া দিচ্ছেন না। তারপর অয়ন আর নকুল এসে দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়। দরজা ভেঙে দেখি এই সব শেষ হয়ে গেছে। তখন শেষ কথাগুলো বলার সময় কেঁদে ফেললেন তিনি। ব্যোমকেশ ওনাকে জিজ্ঞাসা করল, আর্যবাবুর সারাদিন মনমরা হয়ে থাকার কারণ কি বলে আপনার মনে হয়? ওই সুদর্শন বাবুর জন্মদিনের অনুষ্ঠানের পর থেকেই ওনার এরকম পরিবর্তন হয়েছিল। ঠিকভাবে কথা বলতো না, ভালো করে খেত না, কারোর সাথে মিশতো না। এমনকি যে লোকটা কোনোদিন অফিস না গিয়ে থাকতে পারতো না, সে নিয়মিত অফিস যাওয়াও ছেড়ে দিল। শুধুমাত্র ওই কৌশিক বাবুর সাথেই উনি কথা বলতেন। সব দায়িত্ব ওর ওপর দিয়ে দিয়েছিলেন। আমি ওনাকে কিছু জিজ্ঞাসা করলেই বলতো, আমি ঠকে গেছি হৈমন্তী, আমার আপনজন আমাকে প্রচণ্ড ঠকিয়ে দিয়েছে। আপনার কি কারোর ওপর এখন সন্দেহ হচ্ছে? সন্দেহ? হাসলেন হৈমন্তী দেবী। আমি জানি না, আমার মনের অবস্থা এখন ভালো নেই। দয়া করে এবার আমাকে ছেড়ে দিন। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। আর হ্যাঁ, নিজেকে একটু শক্ত করুন। পারলে একটু আপনার ছেলে অয়নকে ডেকে দিতে পারবেন? হৈমন্তী দেবী বেশ ভয় পেয়ে বললেন, অয়ন? না না, ও কিছুই করেনি, বিশ্বাস করুন, ও কিছু করেনি। আমি শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করবার জন্যই ওকে ডাকতে বলছি। কিছু করেছে কিনা তা আমি বলছি না। কিন্তু নীলমাধব বাবু পাশ থেকে বলল, আপনি একটু বসুন, আমি ওকে ডেকে নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যেই নীলমাধব বাবু একজন বছর 23-এর ছেলেকে নিয়ে এলো। ছেলেটা সবেমাত্র যৌবনে পা দিয়েছে, বোঝা গেল। এমন সময় কেউ নিজের বাবাকে হারালে তার কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। তবে ছেলেটার মনে যেন ঘটনাটা দাগ কাটতে পারেনি, তা আমি ভালোই বুঝলাম। ফুর্তির জীবনে তার কাছে নেশাটাই হলো সব। এই অল্প বয়সে
তার চোখে মুখে নেশার একটা সামান্য ভাব দেখা গেল। ব্যোমকেশ বলল, হ্যাঁ অয়ন, বসো, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? আপনাদের সাথে কোনো কথা তো আমার থাকতে পারে না। থাকতে পারে। তোমার বোঝা উচিত যে এখন তোমার বাবার মৃত্যুর পেছনের কারণ খোঁজার দায়িত্ব আমাদের। তাই তুমি যদি আমাদের সাহায্য না করো তাহলে সেক্ষেত্রে তোমাকেই আমরা দোষী বলে মনে করব। অয়নের মুখে প্রচন্ড রাগের একটা ছবি দেখা গেল। সে বলল, আপনি আমার বাড়িতে এসে আমাকেই হুমকি দিচ্ছেন? নীলমাধব বাবু এবার বলল, অয়ন তোমাকে যা যা জিজ্ঞাসা করবে তুমি কিন্তু ঠিক তাই তাই উত্তর দেবে, না হলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। নীলমাধব বাবুর কথাতে মনে হয় কাজ হয়েছে। তার মুখে একটা ভয়ের ছায়া দেখা গেল। অয়ন বলল, আপনি বলুন, কি বলতে চান? নীলমাধব বাবু আমায় পাশ থেকে ফিসফিস করে বললেন, ছেলেটা আমায় জমের মতো ভয় করে, বুঝলেন অজিত বাবু? ছেলেটা ভালো, তবে তার হঠাৎ বুকে যাওয়ার কারণ আসলে দাদা নিজেই ছিল। আসলে তার আশকারাতেই ছেলেটার এমন অবস্থা হয়েছে। ব্যোমকেশ বলল, অয়ন, আমি শুনেছি নাকি তুমি তোমার বাবাকে হুমকি দিয়েছিলে, এটা কি ঠিক? না, ওটাকে হুমকি বলে না। আমার মাথাটা সেদিন হঠাৎ গরম হয়ে গেছিল, সেই জন্যই রাগের মাথায় আমি তাকে উল্টোপাল্টা বলে দিয়েছিলাম। রাগের মাথায় কেউ তার বাবাকে মৃত্যুর হুমকি দেয় তা তো জানতাম না। দেখুন, ওই লোকটা মরেছে, ভালো হয়েছে। আমি আর মা কত করে বলেছিলাম যে সবাইকে বিশ্বাস করতে নেই, তা শুনলেন না উনি। নিজের পাপের শাস্তি এখন পাচ্ছেন। নীলমাধব বাবু অপ্রস্তুত হয়ে পড়লেন। আমতা আমতা করে বললেন, অয়ন, নিজের বাবার সম্বন্ধে এরকম কথা কেউ বলে? ভালো করে কথা বলো। ব্যোমকেশ বলল, বিশ্বাস করতে নেই মানে? কাকে বিশ্বাস করতে নেই বলছো তুমি? নীলমাধব বাবু আগ বাড়িয়ে বললেন, ও নিশ্চয়ই কৌশিকের কথা বলছে ব্যোমকেশ বাবু, ঠিক কি না অয়ন? হয়তো। আমি এখন আসছি, আমার আর ভালো লাগছে না। নীলমাধব বাবু অয়নকে আটকাতে গেলে ব্যোমকেশ তাকে বারণ করে, মানে সে এখন যেতে পারে। ব্যোমকেশ বলল, নীলমাধব বাবু, আমরা এখন আসছি, এখানে আমাদের আপাতত কাজ মিটে গেছে। চলুন আপনাদের এগিয়ে দিয়ে আসি। ধন্যবাদ, তবে থাক, তারা দরকার পড়বে না। আপনি বরং বাড়ির সবার পাশে থাকুন, আমরা চলে যেতে পারবো। নীলমাধব বাবুকে বিদায় দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার কেন জানি না মনে হতে লাগলো বাড়ির সবাই কিছু একটা লুকাতে চাইছে আমাদের কাছে। বাড়ির মূল দরজা দিয়ে বেরোতে যাব, ঠিক এমন সময় নকুল কিছুটা দূরে একটা গাছের আড়াল থেকে আমাদের ডাকলো। তার চেহারায় কালকে সেই রহস্যজনিত ভাব। কিছু একটা বলতে চাইছে সে। ব্যোমকেশ বলল, নকুল, তুমি কি আমাদের কিছু বলতে চাইছো? নকুল ঠিকভাবে কথা বলতে পারছে না। প্রচন্ড উত্তেজনায় আর ভয়ের কারণে ওর মুখ থেকে কথাও বেরোচ্ছে না। আমার ব্যাগে সবসময় একটা জলের বোতল থাকে। ঘন ঘন তৃষ্ণা পাওয়ার অভ্যাস আমার আছে। সঙ্গে যা গরম পড়েছে তাতে এটুকু জলেও কোনো লাভ হয় না। আমি তার দিকে জলের বোতলটা বাড়িয়ে দিতেই ও এক নিঃশ্বাসে বোতলটা খালি করে দিল। আমি বললাম, নাও এবার বলো। নকুল বলতে শুরু করলো, বাবু, বড় বাবুর মৃত্যুর পেছনে কে আইছে তা আমি জানি। কে আছে নকুল, বলো, সময় আর হাতে বেশি নেই। বাবু যবে থেকে ওই কি যেন বলে সুদর্শন বাবুর জন্মদিনের ওখান থেকে ফিরলেন, তবে থেকেই উনি কেমন জানি হইয়া যান। নকুল, এগুলো আমরা সবই জানি, তারপর থেকে বলো। বাবু, তবে থেকে এক ভদ্রলোক রোজ আইতেন, বাড়ির বাইরে একটা গাড়ি কইরা আইতেন, আর ঠিক সেই সময় বড় বাবু বাইরে বেরোতেন। আমি কিছু জিজ্ঞাসা করলে আমারে করতো তুই নিজের কাজ করকে। লোকটার সাথে তোমার বড় বাবুর কি কি কথা হতো তুমি জানো? কিছু কিছু শুনছি বাবু। লোকটা বড় বাবুরে কইতেন কবে দিতাছেন টাকাগুলা। সেই সময় বড় বাবু খুব ভয় পাইয়া যেতেন, বলতেন দিয়া দেব, কিছুদিন তাকে নাকি সময় দিতে। নকুল, লোকটাকে কিরকম দেখতে তোমার মনে আছে? বাবু, ভালো করে মনে নাই, তবে লোকটার মাথায় টাক ছিল।
আর সেরকম কিছু মনে নাই বাবু। ব্যোমকেশ আর আমি একে অপরের দিকে মুখ চাচাই করলাম। আমরা হয়তো দুজনেই বুঝেছি টাক মাথার লোকটা কে। ব্যোমকেশ বলল, নকুল, আর কি যেন বলবে বলছিলে? বাবু, সেদিন আপনারা চলে যাওয়ার পর বড়বাবুর সাথে থাকা ছেলেটা এসেছিল। কি যেন নাম ওনার? হ্যাঁ, কৌশিক। সে এসেছিল। সে যাওয়ার পর ওনার সাথে ছোট বাবু তুমুল ঝগড়া হয়। তারপর বাবু আমি ওনাকে আর বাইরে আসতে দেখিনি। কি বলছো কি নকুল? এটাই সত্যি বাবু, আমি দরজায় সব সময় ছিলাম। এমন সময় পেছন থেকে কারো একজনের ডাকে আমরা সজাগ হয়ে গেলাম। পেছন ফিরে দেখলাম নীলমাধব বাবু। কোনো এক কারণে ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। উনি বললেন, ব্যোমকেশ বাবু, আপনারা এখনো বাড়ি যাননি? ব্যোমকেশ কঠোর গলায় বলল, আমি কি আপনার কোনো সমস্যা করে দিলাম নাকি? আমার নকুলের সাথে একটু দরকার ছিল, তাই কথা বলছিলাম। নীলমাধব বাবু আরো অপ্রস্তুত হয়ে পড়লেন। তিনি বললেন, না না ব্যোমকেশ বাবু, আমি আপনাকে ওরকম কিছু একদমই বলতে চাইনি। আমি নকুলকে ডাকতে এসেছিলাম। দরজায় না দেখতে পেয়ে ভাবলাম হয়তো ও বাগান বাড়িতে আসবে, তাই। নীলমাধব বাবুর এই কথা শেষ হতে না হতেই আমি বললাম, এদিকে বাগান বাড়ি আছে বুঝি? হ্যাঁ, বহুকাল আগের একটা আছে বই কি, তবে তা বহুকাল আগেই পরিত্যক্ত হয়ে গেছে। এখন সেখানে যত পোকামাকড় আর সাপের বাসস্থান। আচ্ছা, তাহলে আমরা এখন আসছি নীলমাধব বাবু। আমি নিজের সাধ্যমতো চেষ্টা করব কেসটার সমাধান করার জন্য। আমরা সেখান থেকে তখনকার মতো বিদায় নিলাম। মাথায় অনেক প্রশ্ন জড়ো হয়ে ভিড় করে দাঁড়িয়ে আছে। কেসটা আর কবে যে একটা সুরাহা হবে কে জানে। সেনবাড়ি থেকে ফেরার পর থেকেই ব্যোমকেশ কিছু একটা ভেবে চলেছে। ওর চিন্তার প্রশ্নগুলো আমার কাছে অত্যন্ত পরিচিত। তাই আমি ওকে বললাম, কি ভাবছো ব্যোমকেশ? সুদর্শন বাবুর কথা? অচিত, অনেক ভাবনাই মাথায় আসছে, কিন্তু কোনটাকে আগে ভাববো সেটা বুঝতে পারছি না। মানে সুদর্শন বাবুর সাথে যে এই কেসের একটা বড় সড় যোগসূত্র রয়েছে তা আমি তোমাকে আগেই বলেছিলাম। ব্যক্তি যে গভীর জলের মাছ তা বুঝতে আর বাকি নেই। আর এটাও বোঝা যাচ্ছে যে খুনি উনি ছাড়া আর কেউ নন। অজয়, তুমি ভুল করছো। খুনি যে কে এখনো তা আমাদের কাছে স্পষ্ট নয়। তবে সে যেই হোক না কেন, তার কাছে পৌঁছতে গেলে আমাদের একজনকে খুব দরকার, বুঝলে? কাকে দরকার? কৌশিক নামের ছেলেটাকে। সে ছাড়া আর কেউ এই কেসের সুরাহা করতে পারবে না। কি করে? সবাই, এমনকি পুলিশও সন্দেহ করছে যে কৌশিকই খুনি। আবার সে নাকি আর্যবাবুর সহকর্মীও ছিল, যার জন্যে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, তাই হতে পারে। আর্যবাবুর অসহায় মানসিকতার সুযোগ নিয়ে সমস্ত সম্পত্তির দলিল ও বাড়ির কাগজ সে লিখিয়ে নিয়েছে। কিন্তু এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম, অজিত। তুমি দেখো, একজন এত বড় ব্যবসায়ী কখনো একজন কম বয়সী ছেলেকে সহকর্মী হিসেবে নিযুক্ত করতো না। আর যদিও বা ছেলেটা বিশ্বাসঘাতকতা করে, তাহলে ওই দলিল নিয়ে সে কি বা করবে? তাকে তো বাড়ি বিক্রি করতেই হবে, তখন তো সে ধরা পড়ে যাবে। আমি ব্যোমকেশের যুক্তিতে মাথা নাড়িয়ে বললাম, তাহলে এখন উপায়? উপায় একটাই, ছেলেটাকে খুঁজতে হবে। তাকে খুঁজতে পারলেই আশা করছি এই কেসের সমাপ্তি ঘটবে। সকাল সকাল হাত মুখ ধুয়ে চায়ের অপেক্ষায় বসে আছি। এখনো পর্যন্ত সামনের কোনো পদক্ষেপের পরিকল্পনা করা হয়নি। ব্যোমকেশ বরাবরের মতোই খবরের কাগজ হাতে বসে। ঠিক এমন সময় দরজার ওপারে কারো একজনের আগমন, তার উপস্থিতি আমাদের জানান দিল। আমি গিয়ে দরজা খুলতেই দেখি অয়ন। হঠাৎ তার এরকম সময় আসার কারণ ঠিক বুঝতে পারলাম না, তাই আমি জিজ্ঞাসা করলাম, অয়ন, তুমি এই সময়? অয়নের চোখে মুখে আতঙ্কের ছাপ লক্ষ্য করা গেল। সে বলল, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে আমাদের বাড়িতে। কি হয়েছে?
নকুল কাকু খুন হয়েছে, ওর পেটে কেউ ছুরি চালিয়েছে। আজ সকালে নকুল কাকুর দেহ উদ্ধার করি আমি। বরাবর সকালে ঘুম থেকে উঠে আমার বাগানে ঘোরার অভ্যাস রয়েছে। আজও সেরকম ভাবেই আমি বাগানে ঘুরছিলাম। বাগান বাড়ির দিকটা আসতেই আমার চোখে পড়ল নকুল কাকুর দেহ। বাড়ির সবাই প্রচন্ড ভেঙে পড়েছে। পুলিশ এসেছিল, তবে আমি জানি যে ওরা কিছুই করতে পারবে না। আমি কালকে আপনাদের কাজকর্ম দেখেছি, আর আমি জানি যে আপনারা পারবেন আমার বাবার আর নকুল কাকুর খুনিকে ধরতে। আসলে বাবার প্রতি আমার কোনো রাগ ছিল না, রাগ আমার ওনার কাজকর্মের উপর ছিল। আমি ওনাকে অনেক করে বলেছিলাম যে অজানা কাউকে বিশ্বাস করো না, তবে তা উনি শুনলেন না। কাল রাতে মা আমায় অনেক বুঝিয়েছেন, আর আমি বুঝেছি এতকাল ধরে যে জীবনযাপন আমি করছিলাম তা যে কোনো ভদ্র ছেলে করে না, তা আমি বুঝেছি। ব্যোমকেশ আর আমি সমস্ত কথাগুলো শুনে প্রচণ্ড চমকে উঠলাম। আমাদের একমাত্র যে সাহায্য করতে পারত সে হলো নকুল, সেই কিনা মারা গেল। অয়ন, আমরা এক্ষুনি যাব তোমার সাথে। ব্যাপারটা যে এতটা গুরুতর হয়ে যাবে তা আমি বুঝতে পারিনি। সেই ভালো, আপনারা বরং এক্ষুনি চলুন, বিপদকে আর বাড়তে দেওয়া যাবে না। আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছালাম সেনবাড়িতে। বাড়ির বাইরে দুটো পুলিশের গাড়ি চোখে পড়ল। তদন্ত তারা এখনো চালিয়ে যাচ্ছে। বাড়ির বাগানের ডান দিকটাতে অনেক মানুষের ভিড় চোখে পড়ল। দূর থেকে দেখা যাচ্ছে পুরনো আমলের একটা বাড়ি। বুঝলাম কালকে নীলমাধব বাবু ওইটার কথাই বলছিলেন। আমরা এগিয়ে গেলাম ওই জনসমাবেশে। আমাদের দেখতে পেয়ে দূর থেকে এগিয়ে এলেন নীলমাধব বাবু। তার মুখেও চিন্তার এবং হতাশার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। নীলমাধব বাবু বললেন, ব্যোমকেশ বাবু, কি যে হচ্ছে, এই নিয়ে দুটো খুন। কি করে হলো তা আমি সবটাই শুনলাম অয়নের মুখ থেকে। আমার এখন তদন্ত করার প্রয়োজন আছে। আমি দেখছি কতদূর কি করতে পারি। আমরা এগিয়ে চললাম সামনের দিকে। সামনে পুলিশের দুজন হাবিলদার দাঁড়িয়ে রয়েছে। তারা তাদের মতো তদন্ত করছে। হাঁটতে হাঁটতে আমরা ক্রমে বাগান বাড়িটার কাছে এসে পৌঁছালাম। বাগান বাড়িটা এখনো পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। চাইলে কেউ এটাকে পুনরায় মেরামত করে বসবাসের যোগ্য করে তুলতে পারে। বাড়িটার দরজার কাছে এগিয়ে গেল ব্যোমকেশ। বেশ কিছুক্ষণ ধরে সেটাকে পর্যবেক্ষণ করল। সামান্য একটা ক্ষীণ হাসির রেখা দেখা গেল তার ঠোঁটের কোণে। কিছু একটা যেন ও দেখতে পেয়েছে বা বুঝতে পেরেছে। আমি তখন তাকে আর কিচ্ছু না বলে এগিয়ে যেতে লাগলাম সামনের দিকটায়। অয়ন বলল, ব্যোমকেশ বাবু, বাড়ির এই অংশের দেওয়ালটাতে বাবার ঘরটা রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন। এই বলে সে তার আঙুল নির্দেশ করল উপরের একটা নীল জানলার দিকে। জানলাগুলো বেশ বড়, তাই ওখান থেকে আর্যবাবুকে মারা খুব সহজ। তবে এতটা উঁচুতে উঠে তাকে মারা সম্ভব নয়। অর্থাৎ অন্য কোনো কারণ আর্যবাবুর মৃত্যুর পেছনে দায়ী। ব্যোমকেশ অয়নকে বলল, অয়ন, তুমি আমার একটা কাজ করতে পারবে? কি কাজ আপনি বলুন। তুমি বাগান বাড়ির চাবি আমায় জোগাড় করে দিতে পারবে? চেষ্টা করতে পারি, তবে কেন? সেসব পরে বলবো। তুমি আমায় বিশ্বাস করতে পারো, তবে চেষ্টা করলে হবে না, তোমায় এই কাজ করতেই হবে। আর হ্যাঁ, সবার চোখের আড়ালে, কাউকে জানতে দিলে চলবে না যে তুমি এই বাড়ির চাবি নিয়ে এসছো। ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি দেখছি। অয়ন চলে গেলে আমি ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ব্যোমকেশ, বাগান বাড়ির চাবি নিয়ে তুমি কি করবে? দেখোই না অজিত, একটা কিছু তো আছেই এখানে। কিছুক্ষণের মধ্যে অয়ন চাবি নিয়ে ফিরে এলো। ব্যোমকেশ ওকে জিজ্ঞাসা করলো, কোথায় পেলে চাবিটা? কাকুর ঘরে। মাকে প্রথমে জিজ্ঞাসা করতেই বলল কাকুর কাছে আছে। লুকিয়ে লুকিয়ে কাকুর ঘরে যাই, ঘর খোলাই ছিল। আলমারির আড়ালে একটা বাক্সে চাবিটা ছিল, নিয়ে চলে এলাম। দারুণ কাজ করেছো তুমি। আমি এবার বললাম, ব্যোমকেশ, তুমি কি করতে চাইছো বলো তো? ওই বিষাক্ত পোকামাকড়দের আস্তানায় গিয়ে বিপদ ডেকে এনে লাভ কি আছে? দেখো অজিত, এই সামান্য বিপদটা না নিলে কিন্তু হবে না।
আমরা আবার এগিয়ে গেলাম বাগান বাড়িটার কাছে। এই বাড়িটা লম্বায় অনেকটা বড়, তবে চওড়ায় খুব একটা বেশি বড় নয়। বাড়িটা দীর্ঘদিন পরিত্যক্ত হওয়ার ফলে বাড়ির দেওয়ালের ফাটলের আনাচে কানাচে যত আগাছাড়া বাস নিয়েছে। ব্যোমকেশ তালাটা খুলল। একটা ব্যাপার লক্ষ্য করলাম, বাগান বাড়ির মূল দরজার তালাটা অনেকটা নতুন, কারণ পুরনো তালা হলে তাতে এতকালে মরচে ধরে যেত। তবে যে কাল নীলমাধববাবু আর নকুল বলল এই বাড়িতে কেউ আসে না, তাহলে বহুকাল বাদে কোনো বন্ধ বাড়ির দরজা খুললে যেরকম একটা দুর্গন্ধ বোঝা যায়, তা কিন্তু টের পাওয়া গেল না। আমি ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, এই বাড়িটাকে দেখে মনে হচ্ছে না যে এটা বহুকাল বাদে খোলা হলো, বরং যেন এই বাড়িটা প্রায় খোলা হয়েছে। ব্যোমকেশ একটু হেসে বলল, তুমি ঠিকই ধরেছ অজিত। আর হ্যাঁ অয়ন, তুমি একটা টর্চ এনে দিতে পারবে? কিছুই যে দেখা যাচ্ছে না। অয়ন টর্চ আনতে চলে গেল। ভেতরের অন্ধকার বাড়িটাকে গ্রাস করেছে। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না যে কি আছে ভেতরে। অয়ন কিছুক্ষণ বাদেই টর্চ হাতে ফিরে এলো। ব্যোমকেশ টর্চ জ্বালতেই দেখলাম যে বাড়ির ভেতরটা অনেক বড়। বাগান বাড়িটা প্রথমত একতলা, তারপর ভীষণ লম্বা হওয়ার কারণে ভেতর থেকে বাড়িটাকে অতিকায় দেখাচ্ছিল। বাড়িতে দুটো ঘর, তাও সেগুলো ছোট ছোট। একদম সামনের দিকে খানিকটা মঞ্চের মতো করা আছে। সম্ভবত এককালে এখানে নাচ গান হতো। তবে সব জায়গায় এত বন আগাছা জন্ম নিয়েছে যে বাড়িটার বেশি ভেতরে যাওয়া সম্ভব নয়। ব্যোমকেশের কথা অনুযায়ী আমরা বাড়ির প্রথম ঘরটা খোলার জন্য এগিয়ে গেলাম, তবে সেটাকে শত চেষ্টার পরেও খোলা গেল না। বহুকাল ধরে সেটাকে না খোলার জন্য সেটা কোনো কারণে আর খুলছে না। এবার আমরা এগিয়ে গেলাম দ্বিতীয় দরজাটার কাছে। সেটাতে একবার হ্যাঁচকাটান মারতেই দরজাটা খুলে গেল। ব্যোমকেশ তার হাতে থাকা টর্চের আলো তুলে ধরল। সেই আলোতে আমরা দেখলাম ঘরের মাঝে একটা চেয়ার, তার পাশে পড়ে আছে কিছু দড়ি। আমাদের আন্দাজটাই সঠিক, এই ঘরে কিছু না কিছু হয়েছে। আমি বললাম, ব্যোমকেশ, তাহলে কি? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। এই ঘরেই কৌশিককে বেঁধে রাখা হয়েছিল। তবে এখন জানতে হবে কে বা কারা বেঁধে রেখেছিল। অয়ন বলল, তাহলে ওই ছেলেটা অপরাধী নয় ব্যোমকেশ বাবু? হয়তো নয়, এর সম্ভাবনা সব থেকে কম। কে যে আসল অপরাধী তা আজ রাতেই প্রমাণ হবে। অয়ন, তোমায় যে আরেকটা কাজ করতে হবে। কি কাজ? আগে বলো, বিকেলের দিকে এই দিকে কেউ আসে না তো? না না, এই দিকে সেরকম কেউই আসে না, তবে নিতাই মাঝে মাঝে আসে। ও প্রায়ই হাওয়া খেতে এই দিকে আসে। তাহলে শোনো, আজ বিকেলে আমি আর অজিত এখানে আসব, আর এই বাড়িরই একটু পাশ করে লুকিয়ে থাকবো। তুমি মনে করে যেন সন্ধ্যের সময় চলে আসবে। আর হ্যাঁ, সাথে করে দুটো টর্চ, একটা মশা মারার ধূপ আনবে। আমার মনে হচ্ছে অপরাধী হয়তো তোমাদের ফাঁসাতে চাইছে, না হলে অন্য কিছু ব্যাপার রয়েছে এর পেছনে। এই সব কিছুই জানা যাবে আজ রাতে। যে অপরাধী সে আজ আসবেই। অয়ন মাথা নাড়ল। ব্যোমকেশের মুখ দেখে যা বুঝলাম, ও এখন আত্মবিশ্বাসী। আমরা সন্তর্পণে বাড়ি থেকে বেরিয়ে এসে তালাটা আবার যথাস্থানে লাগিয়ে দিলাম। অজিত, তুমি এখন বাড়ি যাও, আমি একটা কাজ মিটিয়ে আসছি। কি কাজ? একবার থানায় যেতে হবে, সবকিছু জানিয়ে দিয়ে আসবো ওদের আমি। আর বলে আসবো সন্ধ্যের দিক করে যেন ওরা বাড়ির বাইরেই থাকে। বেগতিক বুঝলে যেন ওরা আমাদের সাহায্য করতে পারে। ঠিক আছে, সাবধানে যেও। আমি বাড়ি ফিরে এলাম। আজ সারাদিন যে পরিশ্রম হবে তার কথা ভেবেই খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তবে আসল ব্যাপারটা হচ্ছে, ব্যোমকেশ এখনো ফিরে আসেনি। বেলা 12টা বাজতে চলল, এখনো ফিরল না। সেই কোন সকালে বলে গেল যে থানায় যাচ্ছি, এতক্ষণ লাগে।
আমি বেরোলাম থানার উদ্দেশ্যে, কারণ বাড়িতে এভাবে চুপ করে বসে থেকে লাভ নেই কোনো। থানায় পৌঁছাতে লাগলো আধ ঘন্টা মতো। ওখানে পৌঁছে আমি খোঁজ করতে লাগলাম বীরেন বাবুর। তবে একজন হাবিলদারের কাছে শুনলাম যে উনি নাকি ছুটিতে আছেন। আমি পড়লাম ফ্যাসাদে। চুপ করে থানার ভেতরে থাকা একটা চেয়ারে বসে পড়লাম। চিন্তা হতে লাগলো, এখন কি করব, কার কাছে যাব? আমি হতাশ হয়ে বসে আছি। এমন সময় সামনে থেকে কারুর একটা ডাকে আমার হুঁশ ফিরে এলো। একজন পুলিশের আধিকারিক। উনি আমায় বললেন, আমার নাম রীতিমান সান্যাল, আর আপনি তো অজিত বাবু মানে ব্যোমকেশ বাবুর বন্ধু। আপনি কিছু বলবেন? আমার বন্ধু মানে ব্যোমকেশ, সে কি এসেছিল এখানে? হ্যাঁ এসেছিল, তবে সে তো কোন সকালে আমার সাথে তো কথা বলেই চলে গেছে। আমি থমকে গেলাম। এই আশঙ্কাই আমি করছিলাম। আমি বললাম, কিন্তু ও তো বাড়ি ফেরেনি। কি? আপনারা দয়া করে কিছু করুন। সে তো অবশ্যই, আমার মনে হচ্ছে এটা ওই দুষ্কৃতীদেরই কাজ। ওরা কোনোভাবে ব্যোমকেশ বাবুকে অপহরণ করে নিয়েছে। তাহলে এখন কি করবেন? শুনুন তাহলে, আমার যতদূর মনে হচ্ছে ব্যোমকেশ বাবুকে আমরা পাবো কৌশিক নামে ছেলেটার সাথে। তাই আমার মতে আমরা ব্যোমকেশ বাবুর পরিকল্পনাতেই তৈরি হয়ে থাকবো। আজ সন্ধ্যার দিকে আমি আমার দল নিয়ে চলে যাব সেন বাড়িতে। আপনার আর ব্যোমকেশ বাবুর তো বিকেলে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, বিকেলেই আমরা যেতাম। তাহলে তো হয়েই গেল। আজ বিকেলেই আপনি পৌঁছে যাবেন। আর হ্যাঁ, চেষ্টা করবেন সবার চোখের আড়ালে থাকতে, ঠিক আছে? আপনি এখন সাবধানে বাড়ি ফিরে যান। ব্যোমকেশ বাবুর কিচ্ছু হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। দুপুরে আর ঘুম এলো না। চিন্তাতে মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। সত্যবতী দুপুরে কিচ্ছু খায়নি। ব্যোমকেশের জন্য সেও চিন্তা করছে। সেই থেকে কেঁদে চলেছে। আমিও সেরকম কিছু খাইনি। প্রত্যেক দিন ওষুধ খাই, তাই বাধ্য হয়ে সামান্য মুখে দিয়েছে। আসলে ব্যোমকেশকে ছেড়ে মাঝে মাঝে এরকম আমায় ফিরতে হয়েছে। কখনো 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 তো ব্যোমকেশের প্রচণ্ড প্রাণের ঝুঁকি ছিল, তখনও আমি ওকে বাঁচিয়েছি। তবে আজ কেন জানি না প্রচণ্ড ভয় করছে। দেখা যাক কি হয়। বিকেলে আমি একাই রওনা দিলাম সেন বাড়ির উদ্দেশ্যে। নিজের মনকে শক্ত করে বুঝিয়ে নিয়েছি যে আমায় পারতেই হবে, সে যে করেই হোক। সেন বাড়ির কাছাকাছি পৌঁছাতে লক্ষ্য করলাম বাড়ির সামনে কেউ নেই। তবুও আমি কোনো রকম ঝুঁকি নিলাম না। ফটকের পাশগুলো দেখতে থাকলাম, কোনো দিক দিয়ে পাঁচিল টপকানো যাবে কিনা। এক জায়গায় পাঁচিলের একটা অংশ ভেঙে গেছে, সেখান থেকে চেষ্টা করলে ওপারে যাওয়া যেতে পারে। এই ভেবে আমি লাফ মারলাম পাঁচিলের উদ্দেশ্যে। দুবার চেষ্টা করে ব্যর্থ হলে তার পরের বার পাঁচিল টপকানো গেল। যেখানে আমি নামলাম সেখানটা বনে ভর্তি। সম্ভবত এটা বাড়ির পেছন দিকটা। আমি হাঁটতে শুরু করলাম। এই দিকটা বাগানের অংশে পড়ে না। এখান থেকে বোঝা যাচ্ছে যে সেন বাড়িটা কতটা বড়। কিছুক্ষণ হাঁটার পর পৌঁছালাম ওই বাগান বাড়িটার কাছে। সেখানে কাউকে দেখা যাচ্ছে না। বাড়িটার একটা ভাঙা জানলা দিয়ে উকি মারলাম, না, কেউ নেই। এই ফাঁকা জায়গায় যে কিভাবে সময় কাটাবো কে জানে। ব্যোমকেশ থাকলে গল্প করে সময়টা কেটে যায়, একা থাকলে সেটা আর হয় না। ধীরে ধীরে সন্ধে হতে লাগলো। এমন সময় দূর থেকে কারোর এদিকে আসার পায়ের আওয়াজ শুনতে পেলাম। ভালো করে লুকিয়ে পড়লাম একটা গাছের পেছনে। পায়ের আওয়াজটা আরো জোরে জোরে শোনা যেতে লাগলো। একটা ক্ষীণ ও ধীর গলার স্বর শুনতে পেলাম। আমি বুঝতে পারলাম এটা অয়নের গলা। সঠিক সময় সে এসেছে। আমি আস্তে গলায় বললাম, হে, এদিকে 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 এসো। অয়ন এগিয়ে এসে বলল, আপনি একা? ব্যোমকেশ বাবু কোথায়?
আমি ওকে সমস্ত ঘটনা খুলে বললাম। ও বিশ্বাস করতে পারছে না যে আমাদের একমাত্র মস্তিষ্ক নিখোঁজ হয়ে গেছে। অয়ন আমায় জিজ্ঞাসা করল, ধৃতিমান বাবু কখন আসবেন? এতক্ষণে তো চলে আসার কথা, তবে ওরা ফটকের বাইরে থাকবে, বেগতিক না দেখলে ওরা আসবে না। আমরা চুপ করে বসে রইলাম। রাত 9টা বাজতে চলল। আমার ভয় হতে লাগলো, আদে ওরা আসবে তো? যদি না আসে তাহলে কি হবে? কোথায় খুঁজবো আমি ব্যোমকেশকে? কি জবাব দেব বৌঠানকে? এই সব ভাবতে ভাবতে চোখের কোণে জল নেমে এলো। এমন সময় অয়ন আমার কাঁধ ঝাঁকিয়ে বলল, একটা শব্দ শুনতে পাচ্ছেন অজিত বাবু? আমি কান পাতলাম। হ্যাঁ, একটা গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে। অয়ন উত্তেজিত হয়ে আনন্দ সহকারে বলল, আমাদের শিকার তাহলে আজ আসছে। কি বলেন অজিত বাবু? একটু চুপ করো, আগে নিশ্চিত হয়ে নেওয়া যাক যে এটা ওরাই কিনা। আরো কিছুক্ষণ এইভাবে কাটার পর দেখতে পেলাম কিছু লোক এই বাড়ির দিকে আসছে। যাক, শেষ পর্যন্ত ওরা এলো। এখন পরিকল্পনা অনুযায়ী সবকিছু ভালো ভালো মিটলে হয়। লোকগুলো দরজা খুলে বাড়ির ভেতরে পৌঁছে গেল। আমার একটু খটকা লাগলো, হয়তো অন্য কোনো এক চাবি হবে। আমরা যে গাছের গুঁড়ির পেছনে লুকিয়েছিলাম তার সামনে থাকা ভাঙা জানালার ভেতরের ঘরে একটা আলো হঠাৎ জ্বলে উঠল। আমি বললাম, অয়ন, তুমি তাড়াতাড়ি করে ধৃতিমান বাবুদের মানে পুলিশদের ডেকে আনো। অয়ন চলে গেলে আমি জানলা দিয়ে আমার মুখটা বাড়ালাম। হঠাৎ করে তীব্র আলোর রেশ আমার চোখে ধাঁধা লাগিয়ে দিয়েছিল। চোখটা একেবারে পুছে ভেতরে তাকালাম। এটা এটা আমি কাকে দেখছি? এটা যে সুদর্শন বাবু। আমি জানতাম, ব্যোমকেশও জানতো যে এই লোকটার হাত রয়েছে এর পেছনে, তবে এই কি সেই অপরাধী? মনে হয় না। তারপর আমি যাকে দেখলাম তাতে আমার সব কিছুতে অবিশ্বাস হতে শুরু করলো। যাকে দেখে আমার গায়ে রক্ত জল হয়ে গেল। সে আর কেউ নয়, নীলমাধব বাবু। তবে এই সেই শয়তান যে এই কাণ্ডগুলোর মূল মাথা। চেয়ারে বসে রয়েছে কেউ, সে সম্ভবত কৌশিক, যাকে সবাই অপরাধী ভেবেছিল। তবে ব্যোমকেশ গেল কোথায়? কিছু হলো না তোর? উত্তেজনায় কি করব না করব বুঝতে না পেরে ছুটে চলে গেলাম বাড়ির ভেতরে। দরজা খোলা ছিল, বাইরে কেউ নেই। ঢুকে পড়লাম। হাতে টর্চ ছিল না। আলোর উৎসকে দেখে তার দিকে ছুটতে লাগলাম। ঘরটার কাছে পৌঁছে দাঁড়িয়ে গেলাম। দরজাটা খোলা, ভেতর থেকে তাদের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। উকি মেরে গোটা ঘরটা এক মুহূর্তের জন্য চাক্ষুষ করে দেখলাম যে ঘরের ভেতরে নীলমাধব বাবু রয়েছেন, সুদর্শন বাবু আর কৌশিক। ব্যোমকেশকে সেখানে সত্যিই দেখা গেল না। আমি কান পেতে তাদের কথাগুলো শুনতে লাগলাম। কেউ যেন বলছে, দলিলটা দিবি কিনা বল, না হলে তোর অবস্থাও খারাপ করে দেব। বুঝতে পারলাম যে এটা নীলমাধব বাবুর গলা। তবে আমি ভাবতে লাগলাম, ব্যোমকেশ কোথায় গেল? ওরা ওরা কিছু করে দেয়নি তোর? আবার কান পাতলাম। এইটুকু ছেলের পেটে পেটে এত? আর্যবাবুর হয়ে কাজ করে তোর কি হলো? হ্যাঁ, তার চেয়ে বরং এইটা তুই আমাদের দিয়ে দে, তাতে তোকেও আমরা কিছু টাকা দেব। গলাটা শুনে বুঝতে পারলাম এই গলাটা সুদর্শন বাবুর। নীলমাধব বাবু বললেন, দিবি কিনা বল। ছেলেটা অর্থাৎ কৌশিক বলল, আমি কিছুতেই তোদের মতো শয়তান লোকেদের ওই দলিলটা কখনোই দেব না। তোরা তোরা আমার বাবার তুল্য মানুষটাকে মেরেছিস, সাথে ওই নির্দোষ দারোয়ানটাকেও। কি কি দোষ ছিল ওদের? লোকগুলো হাসতে লাগলো। ওরা কথা বলছিল। এমন সময় কেউ একজন আমার পিঠে হাত রাখলো। কে রাখলো আমার পিঠে হাত? ভয়ে আমার হৃৎপিণ্ড বেরিয়ে আসতে চাইল।
আস্তে আস্তে পেছন ফিরে তাকাতেই চমকে উঠলাম। ব্যোমকেশ! ব্যোমকেশ বলল, চুপ করো, এখন বাইরে চলো, কোনো কথা বলবে না। আমি প্রচণ্ড চমকে গেছি। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, কি করা উচিত তাও বুঝতে পারছি না। আমি আর ব্যোমকেশ বাইরে বেরিয়ে এলাম। আমি বললাম, হ্যাঁ গো, তো তুমি এখানে কি করে এলে? তুমি কি জানো সারাদিন আমি তোমায় কত খুঁজেছি? ব্যোমকেশ বলল, সব বলবো বন্ধু, আগে এই শয়তানগুলোকে শায়েস্তা করতে হবে। আমি অনেকক্ষণ হলো অয়নকে ধৃতিমান বাবুদের ডাকতে পাঠিয়েছি, এখনো তো এলো না। ব্যোমকেশ বলল, ওইদিকে দেখো। এই বলে ব্যোমকেশ নিজের একটা আঙুল দূরে নির্দেশ করল। দূরে তাকাতেই দেখলাম কটা টর্চের আলো এই দিকেই আসছে। আমার বুঝতে বাকি রইল না যে এরা ধৃতিমান বাবুর লোক। ভেতরে ভেতরে যে ভয়ের জন্ম নিয়েছিল তা ক্রমে সাহসে পরিণত হলো। লোকগুলো আমাদের কাছে এগিয়ে এলো। ওদের মধ্যে ছিল অয়ন আর ধৃতিমান বাবু। ধৃতিমান বাবু বললেন, ব্যোমকেশ বাবু, আপনি এখানে কি করে এলেন? আপনি তো নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ধৃতিমান বাবু, আমি সবাইকে সবকিছু বলবো, তবে সেটা পরে। এখন এই মুহূর্তে আমাদের ওই লোক দুটোকে ধরতে হবে। আমরা বাড়ির সামনে চলে এলাম। বাড়ির ভেতর থেকে এবার একটা চাপা চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। আমরা দৌড়ে পৌঁছে গেলাম ঘরটার কাছে। বেশি কিছু না ভেবে ঘরে ঢুকে গেলাম। ঘরে গিয়ে দেখি আর এক অবাক কাণ্ড। মেঝেতে লুটিয়ে আর্তনাদ করছেন সুদর্শন বাবু। কেউ ওর হাঁটুতে গুলি করেছে। কৌশিক চেয়ারে মুখ বাঁধা অবস্থায় বসে আছে। আমাদের হঠাৎ আগমনে নীলমাধব বাবু দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গুলি ছুড়তে লাগলো। ধৃতিমান বাবু তার তুখর কৌশলের সাহায্যে তার হাতে একটা গুলি করল। ধৃতিমান বাবু বললেন, হাবিলদার, এই দুটোকে এক্ষুনি ধরো। আমি গিয়ে কৌশিকের মুখে বাঁধা কাপড়টা খুলে দিলাম। সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। দূরে দাঁড়িয়ে সব দেখছিল অয়ন। ওর চোখে জল। নিজের প্রিয়জনের কাছে ঠকে গেলে কি কষ্ট যে হয় তা অয়ন এখন বুঝছে। অয়ন বলল, ব্যোমকেশ বাবু, আমি জানি যে আমার বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। যদি যদি আমি আমি আমার বাবার পাশে এসে দাঁড়াতাম, তাহলে আজ হয়তো আমার বাবা আমাদের ছেড়ে চলে যেত না। আমি আমি এরকমই একটা আশঙ্কা করেছিলাম। আমার বাবা এত ভালো মানুষ ছিল বলে সবাই তাকে বিভিন্নভাবে ঠকিয়ে দিয়েছে। তুমি নিজেকে সামলাও। দেখো, যা হবার হয়ে গেছে। তোমার বাবার আত্মা শান্তি পেয়েছে, এখন এটাই আনন্দের কিনা। অয়ন, তুমি ভেঙে পড়ো না। ব্যোমকেশ বলল, আপনারা তো জানতে চেয়েছিলেন যে কি করে হলো, তাই তো? এর পেছনে আসল ঘটনাটা কি? অবশ্যই ব্যোমকেশ বাবু। যখন বলতেই হবে তখন সবাইকে বলাই ভালো। আপনারা সবাই চলুন সেন বাড়িতে, ওখানে সবকিছুই আপনাদের বলবো। রাত এই মুহূর্তে 10টা। চারিদিকটা নিস্তব্ধ। দূরে একটা পেঁচা ডেকে চলেছে। আমরা সবাই সেন বাড়িতে চলে এসেছি। ওপর থেকে সবাই নেমে এসেছে ব্যোমকেশের মুখে ঘটনার বিবরণ শুনবে বলে। আমি বললাম, হ্যাঁ, এবার বলতে শুরু করো ব্যোমকেশ। আপনারা সবাই জানতে চাইছিলেন না যে আর্যবাবুর মৃত্যুর পেছনে কে দায়ী? সেটা হলো এই সুদর্শন বাবু আর তার ভাই নীলমাধব বাবু। এবার কি করে আর্যবাবুকে নীলমাধব বাবু মারল সেটা আমি সবটাই শুনেছি যখন আমাকে এরা অপহরণ করেছিল। তার আগে বলি, সেই দিন রাতে, মানে সুদর্শন বাবুর জন্মদিনের রাতে কি হয়েছিল। তার জন্মদিনে নিমন্ত্রিত ছিলেন আর্যবাবু আর নীলমাধব বাবু। নীলমাধব বাবু আমাদের বলেছিলেন যে তার নাকি শরীর খারাপ হয়েছিল, সেই জন্যেই তার বদলে নাকি কৌশিক যায়। আসলে এটা পুরোটাই মিথ্যে কথা। সেখানে কৌশিক যায়নি, গিয়েছিলেন নীলমাধব বাবু। সাথে নিয়ে গিয়েছিলেন এই বাড়ির দলিলে সমস্ত কাগজ। আসলে আর্যবাবু এই বাড়ির প্রধান ছিলেন। তার বাবা তাকেই এই বাড়ি আর সম্পত্তি লিখে দিয়ে যান। তিনি আর সুদর্শন বাবু ঠিক করেন যে আর্যবাবুকে জোর করে নেশা করিয়ে তাকে সমস্ত কাগজে সই করিয়ে নেবেন, আর কাজটা হয়েও যায়।
এতে সুদর্শন বাবুও বাড়ির অর্ধেক সম্পত্তি পাবেন, এই কথাটাও ঠিক হয়। পরদিন আর্যবাবু যখন জানতে পারেন যে তার নিজের ভাই তার সাথে বেইমানি করেছে, তিনি ভিতরে ভিতরে ভেঙে পড়েন। নিয়মিত অফিস যাওয়া ছেড়ে দেন তিনি। তার ভাইকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন। ভাই যে তাকে এই রকমভাবে ঠকাবে তিনি সেটা মানতে পারেননি। এমন সময় সুদর্শনবাবু মাঝে মধ্যেই তার সাথে দেখা করতে আসতেন এবং তার অংশের টাকা চেয়ে নিয়ে যেতেন। তবে আর্যবাবু প্রত্যেকবারের মতোই তার কাছে সময় চাইতেন। পরে তিনি এইসব কথাগুলো বলেন কৌশিককে। কৌশিক এক কথায় দারুণ ছেলে। এইটুকু বয়সে এত সাহস আর ধুরন্ধর বুদ্ধি কম জনেরই থাকে। সে আর্যবাবুকে বুঝিয়ে বলেন যে তাদের আটকানো দরকার, নইলে এতে গোটা পরিবারেরই বিপদ। তখন তিনি বোঝেন আর কৌশিককে কাজ শুরু করতে বলেন। কৌশিক অত্যন্ত গোপনে নীলমাধব বাবুর ঘরে গিয়ে আলমারি খুলে সেই কাগজপত্রগুলো ছিঁড়ে ফেলে দেয়। আর্যবাবু ঠিক করেন তার সমস্ত সম্পত্তি তিনি লিখে দেবেন অয়নের নামে। কাজ শুরু করে কৌশিক। কাজ প্রায় হয়েই গেছিল, এমন সময় সব ঘটনা জানতে পেরে যান নীলমাধব বাবু। তিনি ঠিক করেন যে আর্যবাবুকে এবার মারতেই হবে। সেদিন নীলমাধব বাবু আসলে অফিসেই যাননি। তিনি আর্যবাবুর বাইরে বেরোনোর সুযোগ নিয়ে ঘরে লুকিয়ে যান। আর্যবাবু ঘরে এলে তিনি তাকে গুলি করে বাথরুমে লুকিয়ে পড়েন। সবাই যখন দরজা ভাঙে এবং ভিড় করে, তখন সেই ভিড়ে নীলমাধব বাবু মিশে যান তাদের সাথে। এবার সুদর্শন বাবু তার লোকেদের সাহায্যে কৌশিককে অপহরণ করে সম্পত্তির কাগজ খুঁজতে লাগেন। কিন্তু কৌশিক সেই কাগজ দিতে রাজি হয় না। সে অত্যন্ত গোপন জায়গায় সেটা লুকিয়ে রেখেছিল। এমন সময় নীলমাধব বাবু তার বুদ্ধি লাগাতে শুরু করে। তিনি আমায় এই কেসটা নিতে বলেন, আমিও নিই। তিনি বলেন যে তার সন্দেহে দুজন লোক, কৌশিক আর সুদর্শন বাবু। সুদর্শন বাবুর নাম করার কারণ আমি এখন বুঝতে পারছি। তিনি চেয়েছিলেন সম্পত্তির কাগজ পেয়ে গেলে তিনি সুদর্শন বাবুকে মেরে ফেলবেন, আর আর্যবাবু মারা যাওয়ার পর যে পুরো সম্পত্তি তার কাছেই আসবে তা তিনি বুঝে যান। সেই জন্য তিনি আজ সুদর্শন বাবুর ওপর গুলি চালায়। সে যাই হোক, নকুলকে মারার কারণ হলো তার সব কিছু বলে দেবার প্রবণতা। নকুল আমাদের সব গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছিল, আর সেই জন্যই নীলমাধব বাবু তার পথের কাঁটাকে সরিয়ে ফেললেন। আজ যখন আমি থানা থেকে বেরিয়ে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, তখন আমায় সুদর্শন বাবু আমার বাড়িতে নামিয়ে দেওয়ার জন্য বলেন। আমিও রাজি হয়ে যাই। গাড়িতে চেপে দেখি সেখানে আছে নীলমাধব বাবু আর কৌশিক। তারপর ওরা আমায় অপহরণ করে। তারপরের ঘটনা তো সবটাই আপনারা জানেন। কি নীলমাধব বাবু, সবকিছু ঠিক বললাম তো? নীলমাধব বাবু চেঁচিয়ে চেঁচিয়ে বললেন, ওই লোকটাকে আমি কিছু বললে লোকটা সব সময় আমার কথা ফিরিয়ে দিত। টাকা চাইলে একটা টাকাও দিত না। নিজের ছেলের বেলায় অত অত টাকা বেরোতো, আর আমার বেলায় কিচ্ছু না। বেশ করেছি, মেরেছি। হৈমন্তী দেবী এবার নীলমাধব বাবুর কাছে এসে তার গালে সপাটে দুটো চড় মেরে কাঁদতে কাঁদতে বলে, শয়তান শয়তান, তোমাকে আমি নিজের ভাইয়ের মতো ভেবেছিলাম। তুমি কি না, ছি ছি ছি, নিজের মায়ের গর্ভের দাদাকে মারতে তোমার লজ্জা করলো না? তুমি হয়তো জানো না, এই বাড়ির অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছিল সে। তুমি আমাকে বলতে পারতে, আমি তোমাকে অনেক টাকা দিতাম। তবে তুমি ওনাকে মেরে দিলে কেন? নিজেকে সামলান হৈমন্তী দেবী। অয়ন, নিজের মাকে সামলাও। তাহলে ব্যোমকেশবাবু আমি যদি নিয়ে যাচ্ছি। আচ্ছা, আর দেখবেন যেন এক একটা লাঠির আঘাত যেন এরা ভুলতে না পারে, কেমন? ধৃতিমান বাবু চলে গেলে হৈমন্তী দেবী ব্যোমকেশের কাছে তার হাত দুটো ধরে বলে, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আপনি না থাকলে ওনার আত্মার শান্তি বোধহয় হতো না। আপনি ভুল করছেন, আমি কিছুই করিনি। যা করেছে সেটা ওই ছেলেটা ছাড়া আর কেউ নয়। ও না থাকলে হয়তো শয়তানগুলো আপনাদের কবেই এই বাড়ি থেকে তাড়িয়ে দিত। হৈমন্তী দেবী কৌশিককে বললেন, তুমি আমার ছেলের মতো। তুমি আমাদের বাড়িতে এলে আমি অনেক বিরক্ত হতাম, অনেক খারাপ ব্যবহারও করেছি আমি তোমার সাথে।
তুমি কিছুই বলনি। আমি একটা কথা শুধু তোমায় বলতে চাই, তুমি কি আমার আরেক ছেলে হয়ে থাকবে আমাদের এই বাড়িতে? আমার মা বাবা নেই, আর্যবাবুকে আমি নিজের বাবার মতোই মানতাম। আপনি আমার মায়ের মতো, অনেক খুশি হব যদি আমি আপনার সাথে থাকতে পারি। একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো কৌশিক আর হৈমন্তী দেবী। ব্যোমকেশ বলল, হৈমন্তী দেবী, তাহলে আমরা আজ আসছি। সাবধানে যাবেন, আর হ্যাঁ, মাঝে মাঝে আসবেন আমাদের বাড়িতে। আপনার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। বাড়িতে যে সত্যবতী কি অবস্থায় আছে কে জানে। বাড়িতে ঢুকতেই দেখা গেল চেয়ারে বসে সত্যবতী কেঁদেই চলেছে। ব্যোমকেশ সত্যবতীকে ডাকল। সত্য। সত্যবতী তাকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল। কি ভালোবাসা এদের মধ্যে! ভালোবাসা সত্যি মায়ায় ভরা, তাতে এতটুকুও খুঁত নেই, না আছে কোনো জটিলতা। পৃথিবীর সমস্ত ভালোবাসা এইভাবে যেন অটুট থাকুক।